বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ উৎসবের বৈশাখে জেলায় জেলায় চলছে ঐতিহ্যের মেলা। কক্সবাজারে সাগর পাড়ে ভ্রমণ পিপাসুদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। মধ্যরাত থেকে শুরু সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা। তীরে ফিরছে শত শত ট্রলার। ভারতের সঙ্গে মিল রাখায় খুশি জেলেরা। দ্রুত খাদ্য সহায়তার দাবি। সঠিক সময়ে ঋণ না পাওয়ায় ব্যবসা বড় করতে পারছেন না ক্ষুদ্র উদ্যোক্তারা। ছোটদের গিলে খাচ্ছে কর্পোরেট প্রতিষ্ঠান। তহবিল সংকটে এসএমই ফাউন্ডেশন। এবং চীনা পণ্যে শুল্ক পুরোপুরি বাতিল করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বেইজিংয়ের। বাণিজ্য সুবিধা আদায় করতেই নতুন ট্যারিফ নীতি বলছে হোয়াইট হাউস। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ করছে দেশের মানুষ। উৎসবের বৈশাখে জেলায় জেলায় চলছে ঐতিহ্যের মেলা। বিস্তারিত জানাতে নওগাঁর বিয়াম স্কুল চত্বরে আছেন সহকর্মী এম.আর. রকি, পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে আছেন সোহাগ হায়দার এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে আছেন তানজিম আহমেদ। সরাসরি প্রথমে যাচ্ছি তানজিম আহমেদের কাছে। বাঙালি ঐতিহ্যে যে চিরায়ত উৎসব নববর্ষ, সেটি আজকের দিনে 1432-এর প্রথম দিন আনন্দঘন পরিবেশে খুলনার বিভিন্ন স্থানে উদযাপিত হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি খুলনা বিশ্ববিদ্যালয়ে। সেখানে আসলে সকাল থেকেই বিভিন্ন আয়োজন করা হয়। এই মুহূর্তে আনন্দ শোভাযাত্রা যে বর্ষবরণের র্যালি রয়েছে সেটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করছে। এই মুহূর্তে এটা আসলে ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয়ের মাঠের সামনে থেকে শুরু হয়ে হাদি চত্বরে এসেছে। বিভিন্ন স্থান পরিদর্শন করে আমরা দেখছি বর্ষবরণের যে শুভেচ্ছা সেটি জানানো হচ্ছে বাদ্যের তালে তালে যারা এখানে রয়েছেন, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছেন। তারা এই দিনটিকে আসলে উদযাপন করছেন এবং আমরা দেখছি বাঙালি যে ঐতিহ্য, বাঙালি যে চেতনা, সেই চেতনাকে ধারণ করে যারা এখানে রয়েছেন। শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, শিক্ষকদের সাথে কথা বলছি। তারা বলছেন নতুনদের, যুবকদের যারা রয়েছেন তাদেরকে আসলে এই দিনটি বাঙালি চেতনার যে বাঙালি ধারক বাহক সেই দিনগুলো কথা স্মরণ করে দিতে উৎসবকে আসলে আনন্দের দিন পালন করার উদ্দেশ্যে এই দিনটি তারা উদযাপন করছেন। আমরা সকাল থেকে দেখেছি যে নববর্ষ যে আবাহন থেকে শুরু করে কবিতা আবৃত্তি, গান বাজনা সহ নানান ধরনের মেলা, লাঠি খেলা, উৎসব সহ বিভিন্ন ধরনের আয়োজন রাখা হয়েছে। এর আগে খুলনা সকাল 8টায় কিন্তু জেলা প্রশাসনের আয়োজনে র্যালি করা হয় হাদিস পার্কে এবং এরপর কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি রাখা হয়েছে। একই সাথে জানিয়ে রাখতে চাই, শুধু খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার অন্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখেছি বিভিন্ন ধরনের উৎসবে আনন্দের দিনটিকে স্মরণ করা হচ্ছে। নানা ধরনের প্রতিকৃতি নিয়ে ফুলে ফল সেজে বাঙালির যে বিভিন্ন কৃষ্টি কালচার সেগুলো তুলে ধরা হচ্ছে গানে গানে, কথায়, আবৃত্তি, কবিতার মাধ্যমে। অর্থাৎ এখানে শিক্ষকরা রয়েছেন, তারাও জানাচ্ছেন, শিক্ষার্থীরা বলছেন নতুন যে দিনগুলো আসবে সেই দিনগুলো আসলে অনাগত দিনগুলো আরো সুন্দর কাটবে, অনাবিল আনন্দে কাটবে এবং অতীতে যে দুঃখ কষ্ট সেগুলো ঘুচে সামনের দিনগুলো ভবিষ্যৎ আসলে সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা করছেন যারা এখানে যারা এই যে আনন্দ র্যালিতে অংশ নিয়েছেন। সকলে আসলে ধরনের প্রত্যাশার কথা আমাদেরকে জানিয়েছেন। খুলনা বিশ্ববিদ্যালয়ে যে বৈশাখী উৎসবের দিনের যে সূচনা, আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা একটু যেতে চাই নওগাঁতে, সেখানে রয়েছেন সহকর্মী রকি। বৈশাখ মানে প্রাণের উচ্ছ্বাস। বৈশাখের এই দিনটির জন্য যেন দীর্ঘ প্রতীক্ষার একটা প্রহর ছিল। 1 বছর পর ফিরে এসেছে সেই পানের উচ্ছ্বাসের দিনটি। আমরা দেখেছি সকাল থেকে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে যে কর্মসূচিগুলো নেওয়া হয়েছিল, ধাপে ধাপে কর্মসূচিতে কিন্তু নানা শ্রেণী পেশার মানুষের সম্পৃক্ততায় একেবারে একটা দিনটি উৎসবের আমেজে পরিণত হয়েছে। সকালে র্যালি করা হয়েছে, র্যালির পর এই মুহূর্তে বিয়াম চত্বর, নওগাঁ জেলার একটি বড় উল্লেখযোগ্য বিদ্যালয়, সেই বিয়াম চত্বরে গ্রামীণ ঐতিহ্যবাহীর মেলা বসেছে। আসলে এই মেলায় তুলে ধরা হয়েছে গ্রামীণ লোকজ যেসব সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে, কুটির শিল্প, সেই হাতে তৈরি বিভিন্ন কুটির শিল্পের বাহারি পণ্যের কিন্তু পসরা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এই দিনব্যাপী কর্মসূচিতে সাধারণ মানুষের যে উচ্ছ্বাস, যে আবেগ, যে ভালোবাসা, তা কিন্তু একেবারে যেন ঢল নেমেছে। সাধারণ মানুষের এই দোকানগুলোতে আসছেন, দেখছেন, অনেকে কিনছেন, কিন্তু সর্বোপরি যে একটা বর্ণাঢ্য আয়োজনের যে আমেজ তা কিন্তু এই মুহূর্তে নওগাঁর এই বিয়াম চত্বরে আমরা লক্ষ্য করছিলাম। দীর্ঘদিন পর যেন নতুন করে একটা প্রাণের যে ছোঁয়া, প্রাণের যে প্রাণবন্ততা তা কিন্তু এই মেলার মাধ্যমে ফুটে উঠেছে নওগাঁয়।
এবং এই জেলা প্রশাসন এবং জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে এই মেলায় আমরা দেখছিলাম প্রায় 40টির মতো স্টল বসেছে, যে স্টলগুলোতে গ্রামীণ ঐতিহ্যের যে ছোট ছোট কুটির শিল্প, হাতে তৈরি এবং মাটির যেসব কুটির শিল্প রয়েছে, এই শিল্পগুলো আসলে আমাদের লোকজ সংস্কৃতির কিন্তু সেই 100-150 বছর আগের এক ধরনের যে সংস্কৃতির ধারক, সেই জিনিসগুলো কিন্তু এই মেলার মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে। এবং এই মেলা আসলে শুধুমাত্র বাঙালির মেলা মনে হচ্ছে না, এখানে যেন সর্বদল মহলের যেন একটা উচ্ছ্বাসের আবেগ, দলমত নির্বিশেষে সাধারণ মানুষের এখানে সম্পৃক্ততা। বিভিন্ন খাবার পসরা নিয়ে সাজানো হয়েছে দোকানগুলোতে, গ্রামীণ যেসব খাবার। আসলে এই প্রজন্মের ছেলে মেয়েরা যাদেরকে বোঝানো হচ্ছে যে বিভিন্ন সামাজিক যে অনুষ্ঠানগুলো রয়েছে, অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে তাদের যে সম্পৃক্ততা, এই মেলাগুলো কিন্তু নতুন ভাবে তাদের সেই উচ্ছ্বাস তাদের পরিচিত করে তুলছে। দিনব্যাপী এই কর্মসূচিতে এই নওগাঁয় কিন্তু সামাজিক সংস্কৃতি রয়েছে, সামাজিক বেশ কিছু কিন্তু কর্মসূচি রয়েছে এবং এই কর্মসূচিগুলো ধাপে ধাপে পালন করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। তবে পুরো প্রশাসনিক এবার কিন্তু একটা ভিন্ন ধারার কিন্তু এখানে আমরা উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছিলাম। সব মিলে দিনব্যাপী এই কর্মসূচিতে প্রাণের উচ্ছ্বাস, বৈশাখের বরণের উচ্ছ্বাস আমরা দেখব। আমরা মেলার আরো খবর জানবো আমাদের সহকর্মী। শিল্প খাতে ও ক্যাপটিভে গ্যাসের দাম 33% বাড়িয়ে নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এতে শিল্পে 30 টাকা দামের প্রতি ঘনমিটার গ্যাসের দাম 10 টাকা বেড়ে হলো 40 টাকা ও ক্যাপটিভে 31 টাকা 75 পয়সা মূল্যের প্রতি ঘনমিটার গ্যাসের দাম বাড়িয়ে করা হলো 42 টাকা। রোববার বিকেলে এনার্জি রেগুলেটরি কমিশনের কার্যালয়ে দাম ঘোষণা করে কমিশন চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, আমদানি করা গ্যাস দিয়ে চাহিদা মেটানো হয়, তাই 33% যথেষ্ট না। তবে যতটুকু না বাড়ালেই নয়, সে বিবেচনায় ঘনমিটারে 10 টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী চলমান শিল্প গ্রাহকদের জন্য অনুমোদিত লোডের 50% বেশি ব্যবহার করলেই ঘনমিটারে 10 টাকা বেশি গুনতে হবে। নতুন গ্রাহকদের নতুন দামেই ব্যবহার করতে হবে, আর বিদ্যমান গ্রাহকের অনুমোদিত লোডের অতিরিক্ত ব্যবহারে নতুন দাম কার্যকর হবে। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান আমরা জানি যে ন্যাচারাল গ্যাস। এবার আমরা ফিরবো আলোচনায়। আজ আলোচনা করব এসএমই খাত নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রক সংস্থা এমআর এর নির্বাহী ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ হিলাল উদ্দিন। এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। আলোচনার আগে চলুন একটি প্রতিবেদন দেখে আসি। চাহিদা অনুযায়ী ও সঠিক সময়ে ঋণ না পাওয়ার চ্যালেঞ্জ ক্ষুদ্র উদ্যোক্তাদের বড় হতে দিচ্ছে না। ওদিকে ছোটদের গিলে খাচ্ছে কর্পোরেট প্রতিষ্ঠান। ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তায় এগিয়ে আসলেও তহবিল সংকটে প্রয়োজন মতো ঋণ দিতে পারছে না এসএমই ফাউন্ডেশন। নতুন এসএমই নীতিমালায় সংস্থাটি সহ আশা দেখছেন এ খাতের উদ্যোক্তারা। সাইফুল ইসলামের বিশেষ রিপোর্ট। 5 বছর আগে টিউশনির 12,000 টাকা জমিয়ে প্রসাধনী পণ্যের ব্যবসা শুরু করেন আদিবা। পরিসর বাড়াতে চাইলেও প্রয়োজনীয় ঋণ না পাওয়ায় ভেস্তে যায় সেই পরিকল্পনা। 5 লাখ টাকা আছে, এটা আমাকে দেখাতে হবে, তারপরে তারা আমাকে 2 লাখ টাকা দিয়ে হেল্প করবে। এটা হচ্ছে মেন প্রবলেম। কিন্তু শূন্য হাতে কেউ আমাকে তখনও দেখেনি, এখনও না। এবারে এসএমই ঋণের নতুন নীতিমালায় অগ্রাধিকার পেয়েছেন নারীরা। ট্রেড লাইসেন্স ছাড়াই মিলবে 5 লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ। বাড়ানো হবে মোট বিতরণ করা ঋণের পরিমাণও। বিজনেসটা দাঁড় করাও, তারপরে তুমি আমাকে আস্তে আস্তে রিটার্ন দাও। সো আমার মনে হয় যে এই ধরনের কিছু একটা করলে অনেক মানুষ সাহস পাবে সামনে আগায় আসার জন্য। বাধা আসতেছে, বাধা কিভাবে কাটতে হবে, কাটাইতে হবে, সেভাবে আমাদেরকে কাজ করে যেতে হবে। নতুন নীতিমালা কাগজ কলমে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়নের উপর জোর দিয়েছে নারী উদ্যোক্তাদের সংগঠন ওয়েব। দাবি এসেছে বড় ব্যবসায়ীদের ঢালাও ঋণ সুবিধা সংকুচিত করার। বড় বড় যারা বিজনেস হাউস আছে অনেকভাবে তাদেরকে সাহায্য করা হচ্ছে, তারপরেও কিন্তু তারা ডিফল্টার হচ্ছে। আর এই ক্ষুদ্র ঋণ যারা নাকি যেই নারীরা পাচ্ছে বা নিচ্ছে খুব কম সংখ্যক, আর ব্যাংকরা খুবই রিল্যাক্টেন্ট যে এই ক্ষুদ্র নারীদেরকে লোন দেওয়ার জন্য। এসএমই ফাউন্ডেশন বলছে তহবিল বাড়ানো গেলে আরও উদ্যোক্তা তৈরি করা সম্ভব। 2013 সালের পর থেকে এখন পর্যন্ত উদ্যোক্তাদের মাঝে 1,000 কোটি টাকার ঋণ বিতরণ করেছে সংস্থাটি। মানসিকতার পরিবর্তন করতে হবে, তাদেরকে বিশ্বাস করতে হবে তারা আমাদের দেশের নাগরিক। তারা খুব ছোট পরিসর থেকে অনেক কষ্ট করে এই পর্যায়ে আসছে উৎপাদন প্রক্রিয়ায়। সুতরাং তাকে যদি আমি সহায়তা না করি তারা ঋণ পাবে না।
আর ঋণ না পেলে স্বাভাবিকভাবেই তারা এই পুঁজির অভাবে তার এই ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। পণ্য উৎপাদনের পর ক্রেতা খুঁজতে ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তার জন্য মেলার পরিসর বাড়াতে কাজ করছে এসএমই ফাউন্ডেশন। নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে নারী পুরুষ অনেকে হয়ে উঠেছেন উদ্যোক্তা, অবদান রাখছেন দেশের অর্থনীতিতে। কিন্তু তাদের সহায়তায় নানা রকম অর্থায়নের সুযোগ থাকলেও তা এখন বাস্তবায়নে ধীরগতি। নতুন যে নীতিমালা প্রণয়ন করা হয়েছে সেটি বা কতটুকু বিনিয়োগ বান্ধব তা দেখা এখন সময়ের অপেক্ষা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবার আমরা আলোচনায় ফিরব। কেমন আছেন স্যার? আচ্ছা, ভালো স্যার, আপনার কাছে প্রথমেই জানতে চাইবো অর্থনীতিতে এসএমই এর গুরুত্ব কতটুকু বলে মনে করছেন? দেখেন, বাংলাদেশের এখন যে প্রেক্ষাপট, যে কোনো সময়ের থেকে এসএমইর গুরুত্ব অনেক বেশি। তার কারণটা কি? কারণটা হলো যে আমরা তো বড় বড় খাতে যে ঋণ, সেটার উপর গুরুত্ব দিয়ে আমার এই 18 কোটি মানুষের যে সঞ্চয়, সেই সঞ্চয়ের মূল ভাগটা সব জায়গা থেকে নিংড়ে নিয়ে এসে বড়দেরকে দিয়েছি। সেখানে আমাদের প্র্যাকটিক্যালি এখন ডিফল্ট হলো প্রায় 30-35%। তাহলে যাদেরকে আমরা দিয়েছি বড়দেরকে, তারা কিভাবে ব্যবহার করেছে, কিভাবে এটার অপব্যবহার করেছে, তাহলে ইউজ এবং অ্যাবিউজ দুইটি আমরা দেখেছি। তাহলে এসএমইর ক্ষেত্রে ভয়টা কোথায়? তার আগে যেটা হলো যে যেহেতু আমাদের বড়দের ক্ষেত্রে রাজনৈতিক কারণে আমরা দেখেছি যে যারা 15 বছর ধরে বিভিন্নভাবে এই সিস্টেমের সুবিধা নিয়েছে, অনেক ধরনের পাচারও করেছে সিস্টেম থেকে বাইরে, তারা কিন্তু এখন স্লো হয়ে গিয়েছে, অনেকে বন্ধ হয়ে গিয়েছে, অনেকে ইনঅ্যাক্টিভ। তো সেই জায়গাটাই যারা বড়রা যারা নতুন করে আবার এখানে আর ঢুকবে, তারা আবার চিন্তা করছে ওয়েট অ্যান্ড সি, দেখবে তারপর রাজনীতি কোন জায়গায় যায়, নির্বাচনে কারা আসে, এই অনেক কিছু আছে। কিন্তু এসএমইর যেটা, সেটা হলো আপনার এসএমই এবং আমরা যদি বলি মাইক্রো কটেজ যেগুলো আছে, এরা সবাই কিন্তু সবসময় মাঠে আছে, সবসময় তারা বিনিয়োগ করছে এবং এই বিনিয়োগ করার পরে কর্মসংস্থানের যে ঢেউ এবং এই উৎপাদনের যে ঢেউ পড়ে, সব এটা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। এটা সে জায়গায় আমি মনে করি যে এখন এই ঢেউটার মধ্যে আমরা যদি এসএমইকে মানে এই উৎসাহিত করে অনেক বেশি ঋণ দিয়ে যদি তাদের কার্যক্রম বাড়াইতে পারি, আমি মনে করি অর্থনৈতিকভাবে আমরা যে চাপে আছি সেই চাপটার মধ্যেও বড়দের যে রোলটা বেশ খানিকটা কিন্তু এই এসএমই খাত পূরণ করতে পারে। এখন প্রশ্নটা হলো যে ব্যাংকের একটা কমফোর্ট আছে যে আমি যদি বড়দেরকে দিয়ে দিই তাহলে হয়তো 100-200 এসএমইকে যা দিব একজন বড়কে তা দিয়ে দিলাম, তাহলে তার অপারেশনাল কস্ট থেকে শুরু করে তার যে কী বলে আপনার ইজিনেস, যেটা অনেক তার জন্য একটু অনেক বেশি কৌশলগত দিক থেকে ভালো। কিন্তু আমি যদি অর্থনৈতিক দিক থেকে চিন্তা করি এবং আমরা যেই অভিজ্ঞতা পেয়েছি বড়দের কাছ থেকে, আমি মনে করি অ্যাগ্রেসিভলি আমাদের এই এসএমইর উপরে জোর দেওয়া উচিত। এবং এখনও কিন্তু আমরা বলি না যে এসএমই সেক্টরে যারা আছে তাদের ক্ষেত্রে ঋণ খেলাপি বা অন্যান্য মানে বড়দের তুলনায় সেরকম বেশি মনে হয় না। তো তারপরে আমি বলছি যে এসএমইর দিক থেকে, চাহিদার দিক থেকে যেটা হলো অনেক ক্ষেত্রে যে ডকুমেন্টেশন এবং যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা স্যাটিসফাই করে এসএমইর ক্ষেত্রে এর সুবিধা নেওয়াটা কঠিন হয়ে যায়। কোভিডের পরে যখন বিভিন্ন ধরনের প্রণোদনা প্যাকেজ ছিল বড়, কিন্তু সেখানেও আমরা দেখেছি টাকা অনেক ক্ষেত্রে অব্যবহৃত থেকেছে, কিন্তু তারপরে এসএমইরা কিন্তু প্রত্যাশা অনুযায়ী পায় নাই। এখন মনে হয় যে সরকারের দিক থেকে একটা রিয়েলাইজেশন আছে যে এসএমইকে আমাদের অনেক বেশি উৎসাহিত করতে হবে, এসএমইর জন্য সুযোগ সুবিধা বাড়াইতে হবে এবং এসএমইর ক্ষেত্রে অর্থায়নের যে সুবিধা, অর্থায়ন ছাড়া কিন্তু বাংলাদেশে আরও অনেক ধরনের বাধা আছে বিনিয়োগের ক্ষেত্রে। তা এখন যারা কিনা ক্ষুদ্র উদ্যোক্তা, মাঝারি উদ্যোক্তা, এই এসএমইতে যারা আছে, তাদের ক্ষেত্রে আমি মনে করি যে এখন সুযোগ এসছে বর্তমান বাস্তবতায়, যেহেতু বড়রা অত রোল প্লে করতে পারছে না, সময় সাপেক্ষ, এর মাঝখানে যদি আমরা এসএমইদেরকে বিভিন্ন কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে পারি। পাশাপাশি আরেকটা বিষয় যেটা আসছে, আপনাদের স্টোরিতে আসছে, যে কোনো কিছু উৎপাদন করাই তো মূল কথা না, এই উৎপাদন করার পরে এটাকে বাজারজাত করা, যেটা সেখানেও কিন্তু নানাবিধ কিন্তু চ্যালেঞ্জ কিন্তু এসএমইরা ফেস করে। তো এই যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলোর জন্য আপনার ফাইন্যান্সিং তো হলো একটা বিষয় এসএমইর জন্য, কিন্তু এসএমই ফাইন্যান্সিং ছাড়া আর বাকি অন্যান্য যে ডাইমেনশনগুলো আছে, উৎপাদনের ক্ষেত্রেও বাকি অনেক চ্যালেঞ্জ আছে, আবার উৎপাদন করার পরে যে এটা মানে বাজারজাত করবে সেখানে কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জ আছে। তো সেইখানে সেই চ্যালেঞ্জগুলো মানে নিরসন করতে পারে অন্যান্য যে গভর্নমেন্টের এজেন্সিগুলো আছে, অন্যান্য যে প্রাইভেট যে স্টেক হোল্ডার আছে, তাদেরকে আমি মনে করি যে আরেকটু অ্যাক্টিভেট করতে হবে।
স্যার, বড় বড় প্রতিষ্ঠানগুলোর কারণে ক্ষুদ্র মাঝারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো চ্যালেঞ্জের মুখে আছে, তো এই বিষয়ে আপনার মতামতটা কি? এখন শুধুমাত্র আপনার মানে অনেক সময় যেটা হয় আপনার ব্যাংকের কমফোর্ট, যেটা বললাম আমি, যে ব্যাংক সহজেই দেখা যায় আপনার একটা বিগ লোন দিয়ে দিল, ফলে যখনই টার্গেট থাকে যে তার এত এই পরিমাণে আপনার ঋণ দিতে হবে, এরকম একটা টার্গেটের ক্ষেত্রে অনেক সময় যেটা হয় আপনার তখন সহজে তারা ফিল আপ করে ফেলতে পারে। কিন্তু টার্গেটের বাইরেও কিছু বিষয় কিন্তু থাকে। অনেক সময় যেটা হয় যে ওই এসএমইর জন্য হয়তো কিছু বরাদ্দ আছে, সেই বরাদ্দটা দেখা গেলো যে হয়তো অন্য একটা সেক্টরে দিয়ে দিল, কিন্তু কোনো একটা মেকানিজম দিয়ে দেখানো হলো যে এটা এসএমইতে গিয়েছে। যেমন আমি ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে আমি জানি যে কিছু কিছু ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে কি তারা যেটা কিনা ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে দেওয়ার কথা, তাদের বরাদ্দ দেওয়া আছে, কিন্তু তারা ক্ষুদ্র ঋণ দেখাচ্ছে, কিন্তু এমনভাবে ব্যাংক এটাকে ডিভাইস করেছে, সব ব্যাংক করছে না, কিছু কিছু ব্যাংক ক্ষেত্রে এমনভাবে করছে যে খাতাপত্রে আছে ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে যাচ্ছে, কিন্তু আসলে এটা ক্ষুদ্র ঋণে যাচ্ছে না, অন্য জায়গায় চলে যাচ্ছে। আর এসএমইর ক্ষেত্রে যেটা হলো যে বাংলাদেশ মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, যেটা সেখানে আমরাও দেখছি কি মাইক্রো ফাইন্যান্স যে ইনস্টিটিউশনগুলো আছে সেখানে তাদের ক্ষেত্রেও কিন্তু মাইক্রো এন্টারপ্রাইজ বলে যে কিছু অর্থায়ন আছে, ঋণ আছে, সেটাও আমরা চাচ্ছি এখন একটু স্কেল আপ করতে, যাতে করে এই সুযোগ সুবিধাগুলো গ্রামেগঞ্জে ব্যাংকের বাইরে যারা কিনা দিচ্ছে, হ্যাঁ, মাইক্রো এন্টারপ্রাইজ যেগুলো আমরা বলি এমই যেটা, সেখানে যেন আমরা স্কেল আপ করতে পারি। ফলে একদিকে যদি এসএমই ফাউন্ডেশন তাদের সামর্থ্য অনুযায়ী অনেক বেশি দিতে পারে, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলো যদি বেশি দিতে পারে, কিন্তু প্রশ্ন হলো মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনকে টাকা দেওয়ার জন্য যে সোর্সটা যেটা, বা এসএমইর জন্য যে সোর্সটা, বাংলাদেশ ব্যাংক তো একটা ডিরেক্টিভ দিচ্ছে, দেওয়ার পরে বাংলাদেশ ব্যাংকও দেখতে হবে যে বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টিভের পরে ব্যাংকগুলো আসলে সে অনুযায়ী কাজ করছে কিনা। অনেক সময় যে অন ডকুমেন্ট দেখানো হয় যে হ্যাঁ এটা এভাবে করা হচ্ছে, কিন্তু ফিল্ডে আমরা দেখি যে বাংলাদেশ ব্যাংকের, কেন্দ্রীয় ব্যাংকের যে ডিরেকশন, সেই ডিরেকশনটা হয়তো ব্যাংকরাও কৌশলে দেখা যাচ্ছে বাইপাস করে গিয়েছে। এই বিষয়গুলো কিন্তু মাঝে মধ্যে কাজ করে, সেটা কিন্তু সেন্ট্রাল ব্যাংকে মনিটর করতে পারতে হবে। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা বাণিজ্য। ভারত থেকে বিনা শুল্কে চাল আমদানির দ্বিতীয় দফার সময়সীমা শেষ হচ্ছে আগামীকাল। আমদানির একদিন বাকি থাকতেই হিলি স্থলবন্দরে এরই মধ্যে প্রতি কেজি চালের দাম বেড়েছে 3 থেকে 4 টাকা। স্থলবন্দরে যথা নিয়মে খালাস হচ্ছে চাল, তবে ভারতীয় সীমানার ভেতরে থাকা 2 শতাধিক চাল বোঝাই ট্রাক আগামী 2 দিনের মধ্যে বাংলাদেশে প্রবেশ না করলে আর্থিক ক্ষতির শঙ্কা ব্যবসায়ীদের। দেশের বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রথম পর্যায়ে গত বছরে 11 নভেম্বর থেকে শুরু হয়ে চলতি বছরের 6 এপ্রিল পর্যন্ত বিনা শুল্কে চাল আমদানির সুবিধা দেয় সরকার। পরে এই মেয়াদ বাড়িয়ে 15 এপ্রিল নির্ধারণ করা হয়। চাল যা আসতেছে সবই চলে যাচ্ছে, স্টক করতেছে, এর জন্য প্রতিনিয়ত চাউলের দাম কেজিতে দিন গেলে 1-2 টাকা করে তারা বাড়তি দাম চায়। দাম বাড়ে গেছে, সমস্যা হচ্ছে আমদানি না হলে তো বাজার আরো বাড়তে পারে। মাল ঢুকক, সীমিত আকারে হলে ঢুকক, তাহলে বাজারটা নিয়ন্ত্রণ রাখতে পারবে সরকার। আর যদি এভাবে বদ্ধ করে দিয়ে সরকার বাজার নিয়ন্ত্রণ রাখতে পারবে না। ভারতের সঙ্গে মিল রেখে মধ্যরাত থেকে প্রথমবারের মতো বঙ্গোপসাগরে শুরু হবে 58 দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা। এ কারণে সমুদ্র থেকে তীরে ফিরতে শুরু করেছে শত শত মাছ ধরার ট্রলার। এ বিষয়ে আরও জানাতে বরগুনার পাথরঘাটা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মিরাজ। দেখুন, আজ মধ্যরাত থেকে ভারতের সঙ্গে মিল রেখে প্রথমবারের মতো বাংলাদেশে 58 দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হতে যাচ্ছে। মূলত এই নিষেধাজ্ঞাটি এর আগে 65 দিনের নিষেধাজ্ঞা ছিল। মে মাসের 20 তারিখ থেকে জুলাই মাসের 23 তারিখ পর্যন্ত 65 দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়ন করত মৎস্য অধিদপ্তর, কিন্তু এবারই প্রথম এপ্রিল মাসের 15 তারিখ থেকে জুন মাসের 11 তারিখ পর্যন্ত এই নিষেধাজ্ঞাটি বাস্তবায়ন করতে যাচ্ছে। মূলত জেলেদের দাবি এবং গবেষণায় পাওয়া ফলাফলের প্রেক্ষিতে নিষেধাজ্ঞার সময়সূচি পরিবর্তন করে প্রথমবারের মতো এই 58 দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। তো এই নিষেধাজ্ঞার সময়সূচি পরিবর্তন করে ভারতের সঙ্গে মিল রাখার কারণে কিন্তু জেলেরা সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা ভীষণ খুশিও হয়েছেন। তারা বলছেন যে এই নিষেধাজ্ঞাটি তারা দাবি করে সরকারের কাছ থেকে আদায় করেছেন, তাই তারা এবছর নিষেধাজ্ঞা পালন করার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সোচ্চার রয়েছেন, যথেষ্ট তৎপর রয়েছেন। আমি বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির কাছ থেকে জানতে পেরেছি বরগুনায় প্রায়
প্রায় 5 শতাধিক মাছ ধরার সমুদ্রগামী নৌযান রয়েছে এবং গতকাল রাত থেকে এখন পর্যন্ত 2.5 শতাধিক নৌযান পাথরঘাটার বিভিন্ন জায়গায় নোঙর করেছে এবং মাছ বিক্রি শেষে জেলেরা জাল দড়ি গুছিয়ে নিরাপদে বাড়ি চলে গেছেন। আবার এখন পর্যন্ত যেসব জায়গায় যেসব ট্রলারগুলো সমুদ্র থেকে তীরে ফিরে আসতে পারেনি তারাও আজ রাতের ভিতরে তীরে ফিরে আসবেন বলে আমাদেরকে মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যদিকে মৎস্য বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে তারা এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য ব্যাপক প্রস্তুতিও সম্পন্ন করেছেন। কোনো বরফ মিল থেকে একসঙ্গে 3টি বরফের বেশি বিক্রি করা যাবে না এবং যেসব ঘাট থেকে ট্রলারে তেল নেওয়া হয় সেই সব ঘাটগুলোতেও তারা নজরদারি রেখেছেন। অন্যদিকে বরগুনার যে প্রধান 3টি নদী পায়রা, বলেশ্বর এবং বিষখালী, এই 3টি নদীর মোহনায় কোস্টগার্ডের মাধ্যমে তারা টহল জোরদার করেছেন যাতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোনো ট্রলার সমুদ্রের ভিতরে যেতে না পারে। তো এখন পর্যন্ত যে আমাদের কাছে তথ্য রয়েছে যে বরগুনায় যে 5.5 শতাধিক ট্রলার রয়েছে সেই ট্রলারের ভিতরে 2.5 শতাধিক ট্রলার ইতিমধ্যেই ঘাটে ফিরে এসেছে এবং বাকি ট্রলারগুলো সন্ধ্যার মধ্যেই ঘাটে ফিরে আসবে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম বরগুনার পাথরঘাটাতে। মাছের প্রজনন বেড়ে ওঠা নিশ্চিত করতে প্রথমবারের মতো ভারতের সঙ্গে মিল রেখে বঙ্গোপসাগরে মাছ ধরার উপর 58 দিনের নিষেধাজ্ঞা পালন করছে বাংলাদেশ। আজ মধ্যরাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞায় কর্মহীন হয়ে পড়বেন ভোলা ও পটুয়াখালীর সমুদ্রগামী জেলেরা। পরিবার পরিজন নিয়ে চরম দুশ্চিন্তায় তারা। তবে এসব জেলেদের খাদ্য সহায়তার কথা জানিয়েছে মৎস্য বিভাগ। বঙ্গোপসাগরে ঢেউয়ের ছন্দে ভাসা জীবনের নাম জেলে। পেশা, প্রাণ আর পরিবার সবই জড়িয়ে এই সাগরের সঙ্গে। কিন্তু 15 এপ্রিল থেকে 11 জুন টানা 58 দিন জাল নামবে না, মাছ বোঝাই করে ঘাটে ফিরবে না নৌকা। কারণ শুরু হচ্ছে মাছ ধরার নিষেধাজ্ঞা। সমুদ্রে মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন বৃদ্ধি, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরণের জন্য বিগত বছরগুলোতে 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত 65 দিন বঙ্গোপসাগরে মাছ ধরা বন্ধ রাখা হতো। কিন্তু চলতি বছর সরকার সময়ের পরিবর্তন এনে ভারতের সঙ্গে মিল রেখে 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করে। এ সময় 475 প্রজাতির মাছ, চিংড়ি, হাঙর, লবস্টার, কাঁকড়া সহ সাগরের কিছুই ধরা যাবে না। একসঙ্গে দুই দেশের বিশাল জলসীমায় মাছ ধরায় বিরতির ফলশ্রুতিতে এবার বঙ্গোপসাগরে ইলিশের উৎপাদন বহুগুণে বাড়বে আশা মৎস্য বিভাগের। অবরোধের ফলে সামুদ্রিক মৎস্য সম্পদের পরিবৃদ্ধি হবে, সুষ্ঠু প্রজনন হবে এবং আমাদের সামুদ্রিক স্টক বা মজুদ দিনে দিনে বেড়ে যাবে। আমাদের জেলেদের এ থেকে ভীষণভাবে উপকৃত হবে। সরকারের এই নিষেধাজ্ঞার কারণে সম্পূর্ণ কর্মহীন হয়ে পড়বেন ভোলার প্রায় 65,000 ও পটুয়াখালীর 69,000 জেলে। নিষেধাজ্ঞাকালীন জেল জরিমানা এড়াতে ইতোমধ্যে সাগর থেকে ঘাটে ফিরে এসেছে অধিকাংশ ফিশিং ট্রলার। জেলেরা জানান জাটকা সংরক্ষণের জন্য মার্চ এপ্রিল 2 মাস মেঘনা ও তেতুলিয়ায় নিষেধাজ্ঞা চলছে। এর মধ্যে আবারও সমুদ্রে মাছ ধরাই 58 দিনের নিষেধাজ্ঞা। বছর জুড়ে একের পর এক নিষেধাজ্ঞার কবলে পড়ে তারা অনেকটা নিঃস্ব। বাড়ছে ধার দেনার বোঝা। জাল ফালফাল সব উঠে লেছি, আমরা যাবো না। জাল বাইস নেই, কোনো কাম কাজ নেই, আসলে যে আমরা খাবো কি। অবরোধটা যদি ইন্ডিয়ার মতো 1 মাস হতো আমাদের জন্য ভালো হতো। পুরো র্যাঙ্কের মানুষেরা চালটা মারিয়া দেয়, খাইতে খাইতে সব খাইয়া লইতে আছে। বিগত দিনও পাই না আর এখনো পাই না ভাই। না খেয়ে মরি, বুঝছেন। ছেলে মেয়েদের পড়াইতে লেখাইতে বহুত সমস্যা বাজা যায়। বরাদ্দটা দিলে আমরা কইরা দিরা খাইতাম পারি। তবে কর্মহীন জেলেদের খাদ্য সহায়তা দেওয়ার কথা জানিয়েছে মৎস্য বিভাগ। এই অভিযানটাকে সফল করবে এবং আমাদের জেলা প্রশাসন সহ যে সকল বাহিনী আছে সবাই কিন্তু খুব কঠোর অবস্থানে থাকবে। সমুদ্রগামী সকল জেলেদের জন্য আমরা এবার ভিজিয়ে বানার চেষ্টা করছি এবং আশা করি সে লক্ষ্যে আমরা সফল হব। কর্মহীন জেলেদের প্রতিটি পরিবারকে নিষেধাজ্ঞাকালীন 58 দিনের জন্য 77 কেজি করে খাদ্য সহায়তা দেয়া হবে। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। দেশের ইতিহাসে রেকর্ড করার পর আবার নিম্নমুখী স্বর্ণের দাম। বিশ্ববাজারে দাম কমায় তার প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও। এ দফায় সবচেয়ে ভালো মানের 22 ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরিতে কমেছে 1038 টাকা। দাম বাড়ানোর মাত্র 24 ঘন্টার ব্যবধানে এবার দেশের বাজারে কমল স্বর্ণের দাম। এ দফায় ভালো মানের 22 ক্যারেটের দাম প্রতি ভরিতে কমেছে 1038 টাকা।
রোববার বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস জানিয়েছে, সোমবার থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি 22 ক্যারেট মানের স্বর্ণের দাম 1,62,176 টাকা, 21 ক্যারেট 1,54,805 টাকা, 18 ক্যারেট 1,32,690 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম কমে 1,09,537 টাকায় বিক্রি হবে। এর আগে সবশেষ শনিবার ভরিতে 4,178 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 1,63,214 টাকা নির্ধারণ করা হয়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। বিশ্ববাজারেও নিম্নমুখী স্বর্ণের দাম। ট্রেডিং ইকোনমিক্সের তথ্য, চীন থেকে আমদানি করা স্মার্টফোন, কম্পিউটার সহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ছাড় দেয়ায় বাণিজ্য উত্তেজনা কমায় নিম্নমুখী বৈশ্বিক স্বর্ণের বাজার। সোমবার প্রতি আউন্সে দাম প্রায় $5 কমে বিক্রি হচ্ছে $3,231। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। এ সময়ের বাণিজ্য। চীনা পণ্যের শুল্ক পুরোপুরি বাতিল করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। একই সঙ্গে ট্রাম্প প্রশাসনকে শুল্ক আরোপকে নিজেদের ভুল সংশোধন করতে বলেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। অন্যদিকে হোয়াইট হাউস বলছে শুল্ক আরোপ একটি কৌশল, এর মাধ্যমে তারা অন্য দেশগুলোর কাছ থেকে আরও ভালো বাণিজ্য শর্ত আদায় করে নিতে চায়। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এই নীতি অন্যায্য বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার বিরুদ্ধে এবং এর মাধ্যমে মার্কিন কর্মসংস্থান ও শিল্প কারখানা দেশে ফিরে আসবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ উৎসবের বৈশাখে জেলায় জেলায় চলছে ঐতিহ্যের মেলা। কক্সবাজারে সাগর পাড়ে ভ্রমণ পিপাসুদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। মধ্যরাত থেকে শুরু সাগরে মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা। তীরে ফিরছে শত শত ট্রলার। ভারতের সঙ্গে মিল রাখায় খুশি জেলেরা। দ্রুত খাদ্য সহায়তার দাবি। এবং সঠিক সময়ে ঋণ না পাওয়ায় ব্যবসা বড় করতে পারছেন না ক্ষুদ্র উদ্যোক্তারা। ছোটদের গিলে খাচ্ছে কর্পোরেট প্রতিষ্ঠান। তহবিল সংকটে এসএমই ফাউন্ডেশন। এ ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়ের।